ওয়েলকাম টু বা লার্নিং ইউটিউব চ্যানেল। আজ আমি মেনলি ক্লাস 10 এবং 11-এর একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম এবং সেটাই আমরা কন্টিনিউ করছি যদিও। তো টপিকটা ছিল, সেটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। তো এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো ক্লাসটা তো শেষ করে ফেলেছিলেন, আগের দিন আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছিলাম, যে কী শিখলাম তার মধ্যে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি, অবভিয়াসলি আলোচনা করেছি, তো সেখান থেকে কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও আমরা পরবর্তী টপিকে যাওয়ার আগে অবশ্যই আমরা আজকে পরবর্তী টপিকেই যাব, আমাদের আজকের ক্লাসেই পরবর্তী টপিক তোমরা পাবে। কিন্তু তার আগেও কয়েকটা সেল সাইকেল থেকে কয়েকটা ইন্টারেস্টিং কোশ্চেন হয়তো পরীক্ষায় আসবে না, বা কয়েকটা আসতেও পারে। বিশেষ করে মাধ্যমিকের ছেলেদের ক্ষেত্রে দু একটা কোশ্চেন আসতে পারে, বা 11-এর ছেলেদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কয়েকটা কোশ্চেন আসতে পারে। তো যদি নাও আসে, তাহলে কিছু কিছু বিষয় আমরা যদি জেনে রাখি বা কয়েকটা জিনিস আমাদের জেনে খুব ভালো লাগবে, তো সেই জিনিসগুলো নিয়ে আমি মোটামুটি 6টা কোশ্চেন বা 6টা পার্ট আমি সেট করেছি। তো সেই কোশ্চেনগুলোই আমরা দেখব। তো আজকে আমাদের পার্টটা, যেটা নাম রেখেছি জেনে রাখো। তো তোমরা সবাই জেনে রাখো যে এই বিষয়গুলো হয়তো তোমরা কম বেশি অনেকেই জানো, কিন্তু আবার অনেকেই জানো না। তো সেইগুলোই এখানে আমি জানিয়ে দিই। দেখো, 6টা আমি জায়গা বা 6টা কোশ্চেন আমি বলতে পারো যে সেট করেছি। যেটা হচ্ছে, দেখো, প্রথম 3টে যদি কোশ্চেন আমি ধরি, এই প্রথম 3টে হচ্ছে ক্লাস 10-এর ছেলেদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই যে প্রথম 3টে কোশ্চেন, এই 3টে কোশ্চেন 1 2 3, এটা হচ্ছে ক্লাস 10-এর ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে, হয়েছে, আবার নাও পারে, তবু জেনে রাখো জিনিসগুলো। প্রথম কোশ্চেন কি আছে, কোন কোষে G0 দশা থাকে না? সর্বনাশ করেছে। তাহলে G0 দশা তো আমরা থাকে জানি, তাই না কি, যে কোষ চক্রে যে দশায় এসে কোষ চক্রটা কি হয়, থেমে যায়, বা কোষ বিভাজন থেমে যায়, বা কোষ চক্র বন্ধ হয়ে যায়, সেটাকে G0 দশা বলে। ঠিক আছে, সেখানে আমরা কি কি পেয়েছিলাম, সেটা হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে তোমার যকৃৎ কোষ, পেশি কোষ, এগুলো সব পেয়েছিলাম, স্নায়ু কোষ। কিন্তু G0 দশা থাকে না, তাই তো। সব তাহলে বলতেই পারি যে জিজির দশা থাকে না। তাহলে আমাদের দেহের মধ্যে জিজির দশা থাকে না, বা দেহের ওই যে কোষগুলো বললাম, ওই লোহিত রক্তকণিকাগুলো বাদ দিয়ে। তবে স্পেশাল একটা কোষ বলে দিই, যেটা কি হয়, জিজির দশা তার মধ্যে কখনোই যায় না, সেটা হচ্ছে ক্যান্সার কোষ। ক্যান্সার কোষ, ক্যান্সার কোষে তুমি জিজির দশা পাবে না, অর্থাৎ সর্বদা বিভাজনক্ষম, অর্থাৎ সর্বদা বিভাজনক্ষম। ঠিক আছে। তো এখান থেকে আমি যদি একটা ছবি আঁকি, ঠিক আছে, আমি এখানে একটা ছবি আঁকি, ধরো মনে করো স্বাভাবিক অবস্থায় বা একটা স্বাভাবিক কোষের মধ্যে কিভাবে সেল ডিভিশন হয়, দুটো এভাবে সেল ডিভিশন হয়। একটা যদি স্বাভাবিক কোষ দেখি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ক্ষব, নর্মাল সেল, নর্মাল সেল। ঠিক আছে। এবার এইটা যদি ম্যালিগন্যান্টে রূপান্তরিত হয়, যেটা ক্যান্সার কোষ বলেছিলাম, তাহলে ক্যান্সার কোষের ক্ষেত্রে ছবিটা কিরকম ব্যাপার দাঁড়াবে না, ক্যান্সার কোষের ক্ষেত্রে ছবিটা হবে, এই ধরো সেল একটা দুটো হলো, এখান থেকে আবার দুটো দুটো চারটে হচ্ছে, চারটে হচ্ছে, আস্তে আস্তে কি হবে, সেল ডিভিশনের যখন তোমার নিয়ন্ত্রণটা হারিয়ে যাবে, কোষ বিভাজনে যখন নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, তখন একাধিক কোষ তৈরি হতে শুরু করবে, তখন একাধিক কোষ তৈরি হতে শুরু করবে। ফলে দেখো, যেখানে আগের ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছিল, একটা নিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হচ্ছিল, কিন্তু এখানে বিষয়টা দেখো কি হয়ে গেছে, অনিয়ন্ত্রিত হয়ে গেছে। তাহলে বিষয়টা এখানে নিয়ন্ত্রণে নেই, মানে একটা কি হয়েছে, মাস অফ সেল বা কোষের দলা তৈরি করেছে। তাহলে দেখি বুঝতে পারছো, মাস অফ সেল তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্যান্সার সেল, ক্যান্সার সেল। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কি ছিল, জিজিরো দশা ছিল বলে কি হয়েছে, কোষটা স্বাভাবিক বিভাজন হচ্ছে, কিন্তু এর মধ্যে জিজিরো দশা নেই বলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হচ্ছে। তো ক্যান্সার কোষের মধ্যে কি, সর্বদা বিভাজনক্ষম কোষ, তার মধ্যে জিজিরো দশা থাকে না। এটা গেল তোমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 কি আছে, কোষ চক্রের দীর্ঘস্থায়ী দশা কোনটি? তাহলে কোষ চক্রের দীর্ঘস্থায়ী দশা কোনগুলো, না কোষ চক্রের কটা দশা ছিল, প্রধানত দুটো, ইন্টারফেজ এবং এমফেজ। এবার ইন্টারফেজকে যদি ভাঙি, তার 3টে ছিল, G1 S G2, তারপরে ছিল M। তাহলে আমরা যদি দেখি, এর মধ্যে সব থেকে বেশি কোথায় সময় লেগেছিল, G2 তে লেগেছিল 4 ঘন্টা, S এ লেগেছিল 9 ঘন্টা, G1 এ লেগেছিল 10 ঘন্টা, M এ লেগেছিল 1 ঘন্টা। তাহলে উত্তর পেয়ে গেছি আমি, কোনটা? ঠিক বলেছো, G1, G1 দশা।
মানুষের ক্ষেত্রে সময় কত? 10 আওয়ার্স। দেখো জানো এটা জীবন দশা। আর সব থেকে ক্ষুদ্র যদি দশা বলা হয় তাহলে কোনটা হবে? এম। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র দশা হচ্ছে দীর্ঘস্থায়ী দশা, আর ক্ষুদ্রতম দশা লিখে দিলাম, ক্ষুদ্রতম দশা হচ্ছে এম, যেটা হচ্ছে তোমার কি 1 আওয়ার, 1 ঘন্টা সময় লাগছে। পরের কোশ্চেনে চলে এসো। কোষের ডিএনএর ক্ষতি হলে কি ঘটবে? তাহলে ডিএনএ যদি ক্ষতি হয় তাহলে কি হয়? ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে আগে বলেছিলাম, জিটুতে কি বলেছিলাম, ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে কি কোষ চক্রটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কোষ চক্র থেমে যাবে। কি ঘটবে না তোমার হচ্ছে কোষ চক্র থেমে যাবে, কোষ চক্র থেমে যাবে, সরি থেমে যাবে, মানে কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে। হলো? তারপরে হেপ্লিক্স বা হেপ্লিক্সিমা। হেপ্লিক্সিমা কি না, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। হেপ্লিক্সিমা বলছে কোষ বিভাজন কি আজীবনকাল হতে থাকবে? সেটা তো সম্ভব নয়। তাহলে কোষ বিভাজনের যে দশায় এসে কোষ বিভাজন টোটালি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, বা যে সীমায় এসে কোষ বিভাজন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় হেপ্লিক সীমা। মানে যে খানটা এসে বন্ধ হলো সেটা হচ্ছে হেপ্লিক সীমা। চলো লিখে নেওয়া যাক। যেখানে কোষ বিভাজন বা হেপ্লিক সীমা হচ্ছে যেখানে কোষ বিভাজন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কোথায় না, অবভিয়াসলি এটা বার্ধক্য দশায়, তাহলে সেই সীমাটাকে বলা হচ্ছে কি বার্ধক্য দশায়, সেই সীমাটাকে বলা হচ্ছে কি হেপ্লিক সীমা। ব্যাস, এটা একটা নতুন জিনিস জানলে। ঠিক আছে, তারপর আরেকটা নতুন জিনিস জানবে, সেটা হচ্ছে হেলাকোষ। ঠিক আছে, হেলাকোষ কি? এই হেলাকোষ এক প্রকার হচ্ছে কি অমর কোষ, কারণ এই কোষগুলো কখনোই মরে না। তাহলে হেলাকোষ কি বলা হচ্ছে? হেলাকোষ বলা হচ্ছে এক প্রকার অমর কোষ, অমর কোষ। এবং এগুলো কি করা হয় না, ক্যান্সারের চিকিৎসায় বা ক্যান্সারের গবেষণায় ব্যবহার করা হয়, ক্যান্সারের গবেষণায় ব্যবহার করা হয়, গবেষণায় ব্যবহৃত হয় এই হেলাকোষ হচ্ছে ক্যান্সারের চিকিৎসায়, ক্যান্সারের গবেষণার জন্য বা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার জন্য ব্যবহার করা হয়েছে। এবার এইগুলোর নাম হেলাকোষ কেন হলো সেটা একটা প্রশ্ন আসতে পারে। হেলাকোষ হচ্ছে একজন রোগীর নাম, তার রোগীর নামটা হচ্ছে হেরিয়েট্টা ল্যাক্স। কি নাম বললাম? হেরিয়েট্টা, HERIETTA, হেরিয়েট্টা ল্যাক্স, LACKS। এই রোগীর নাম অনুসারে বা দেহ থেকে এই কোষগুলো ডিসকভার করা হয়েছিল বা বের করা হয়েছিল। তো হেনরিয়েট্টা, এখানে একটা এন পড়েনি, হেনরিয়েট্টা, HEN, হেরিয়েট্টা না, হেনরিয়েট্টা, HEN, হেনরিয়েট্টা, সরি ফর মিস্টেক, হেনরিয়েট্টা ল্যাক্স, তার দেহ থেকে এই কোষগুলো আবিষ্কার হয়েছিল এবং তার দেখো নাম অনুসারেই সেখান থেকে কি নেওয়া হয়েছে, হেনরিয়েট্টার HE আর ল্যাক্সের নিয়ে কি হয়েছে হেলা সেল, এবং এগুলো ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। প্লাস হেলা সেল গেল, এটা একটা ইনফরমেশন। 3 নম্বর হচ্ছে ক্রাউন গল। যদিও ক্রাউন গলটার সম্পর্কে তোমরা অলরেডি আমি তোমাদের বলেছি বা জেনে গেছো অলরেডি তোমরা। এই ক্রাউন গল হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। কিছু কিছু প্ল্যান্টস আছে, প্ল্যান্টসগুলো যদি নাম বলি সেটা হচ্ছে তোমার গোলাপ হতে পারে, আপেল, ঠিক আছে, গোলাপ, আপেল, বিট, এই প্রভৃতি উদ্ভিদের যদি কোনো জায়গায় ক্ষতস্থান সৃষ্টি হয়, ক্ষতস্থান দিয়ে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করে, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স। ব্যাকটেরিয়াটার নাম কি? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স। তাহলে ব্যাকটেরিয়াটার নাম কি? ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে, তাহলে এই সমস্ত যে উদ্ভিদ গোলাপ, বিট, আপেল, এই সমস্ত উদ্ভিদের দেহের বা ক্ষতস্থান সৃষ্টি হলে এই সমস্ত ব্যাকটেরিয়া বা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়েন্স ব্যাকটেরিয়া প্রবেশ করে।
প্রবেশ করে কি করে না প্রবেশ করে সাইটোসিন উৎপাদন বৃদ্ধি করে। তাহলে এরা কি করে সাইটোসিন উৎপাদন বৃদ্ধি করে, সরি সাইটোকাইনিন যেটা উদ্ভিদ হরমোন আছে সাইটোকাইনিনের উৎপাদন বৃদ্ধি করে, সাইটোকাইনিন পরিমাণ বৃদ্ধি করে দেয়। তাহলে সাইটোকাইনিনের পরিমাণ বৃদ্ধি করা মানে কি সাইটোকাইনিন বৃদ্ধি মানেই তোমার কি হচ্ছে সেটা হচ্ছে কোষ বিভাজন বৃদ্ধি, কোষ বিভাজন বৃদ্ধি পাবে। আর কোষ বিভাজন বৃদ্ধি পাওয়া মানে কি হবে কোনো একটা ক্ষতস্থান ফুলে উঠবে, ঠিক আছে। তাহলে সেখানে কি হবে ক্রাউন গল সৃষ্টি হবে, ক্রাউন গল বা যেটা টিউমারের মতো একটা টিউমারের মতো অংশ, টিউমারের মতো একটা অংশ সৃষ্টি হচ্ছে। এবং এই টিউমার সৃষ্টি হওয়ার প্রসেসটা কি বলা হচ্ছে কি তোমার ক্রাউন গল ডিজিজ। তাহলে কি বিষয়টা দাঁড়ালো না ক্রাউন গল হচ্ছে আপেল বিট বা এই সমস্ত উদ্ভিদের দেহের মধ্যে যদি কোনো ক্ষতস্থান তৈরি হয় সেই জায়গায় অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স নামক ব্যাকটেরিয়াটা প্রবেশ করে ওই উদ্ভিদের দেহে সাইটোকাইনিন উৎপাদনের হারটাকে বাড়িয়ে দেয়। তাহলে সাইটোকাইনিন উৎপাদন কি করে সাইটোকাইনিন হরমোন কি করে না সাইটোকাইনিন হরমোন হচ্ছে কোষ বিভাজনটাকে ত্বরান্বিত করে। তাহলে কোষ বিভাজন বাড়বে, ফলে ওই জায়গায় কোষ বিভাজন সংখ্যাটা স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাবে বা পরিমাণটা বেশি হবে। ফলে ওই জায়গায় একটা কি স্ফীত অংশ সৃষ্টি হবে যেটা টিউমারের মতো একটা অংশ, যেটাকে বলা হচ্ছে ক্রাউন গল। এবং উদ্ভিদের দেহে এই ক্রাউন গল সৃষ্টি হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে ক্রাউন গল ডিজিজ বা ক্রাউন গল রোগ। তাহলে পেলে মোটামুটি এই বিষয়গুলো তোমরা জেনে রাখো, কারণ এগুলো জেনে তোমরা বা পড়ে বেশ ভালো লাগবে যে নতুন নতুন জিনিস আছে, কেন হেলাকোষ হেপ্লিক্সিমা ক্রাউন গল ইত্যাদি জিনিসগুলো আছে এর মধ্যে। যাক আমি জেনে রাখার বা আমাদের পুরোনো দিনের সেল সাইকেল টপিকটাকে আমি এখানেই শেষ করলাম। এরপর থেকে আমরা নতুন টপিকে ঢুকবো। তো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এর পরের আমাদের টপিক ছিল সেটা হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। তো কোষ বিভাজন আমরা শুরু করতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হলাম, কারণ কি না আমাদের ক্রোমোজোমটা আমরা কিছুটা পড়েছিলাম, ক্রোমোজোমটা ডিটেল স্ট্রাকচার বা কত রকম কি হতে পারে ক্রোমোজোমের কি কি পার্ট আছে সেগুলো কিন্তু আমরা পড়িনি। তো তার জন্য সেল ডিভিশনটা যাওয়ার জন্য আমার ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা থাকা খুব দরকার। তো সেই আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আগে আমরা ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা নেব, তারপরে ক্রোমোজোমটা কমপ্লিট হয়ে গেলে আমরা তোমার চলে যাব কোথায় কোষ বিভাজনে। তো চলো আমরা কোষ বিভাজনে ঢোকার আগে আমরা চলে আসি ক্রোমোজোম সম্পর্কে একটা বেসিক আইডিয়া বা বেসিক কনসেপ্ট জেনে নিই। চলো আমরা আমাদের আজকের টপিক এবং আজকের ভিডিওর নেক্সট পার্ট যেটা সেটা হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা আমরা আসবো, সেটা হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে ধারণা। ক্রোমোজোম কি প্রথমতই প্রশ্ন আছে যে ক্রোমোজোমটা কি না আমরা জানি মোটামুটি যে আমাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে অবস্থান করছে বা আমাদের মধ্যে আছে, বা আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে। তাহলে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বংশগত বৈশিষ্ট্যের সঞ্চালন কে ঘটায় আমরা অনেকেই বলতে পারি যে ডিএনএ, বা অনেকেই আবার বলবে জিন। তাহলে এই ডিএনএ বা জিন যাই বলো না কেন এরা কোথায় থাকে না এরা থাকে ক্রোমোজোমের মধ্যে। এবার যদি ক্রোমোজোমটা একটু ঘুরে আসি তাহলে ক্রোমোজোমটা কোথায় থাকে না ক্রোমোজোম থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াসের মধ্যে। তাহলে নিউক্লিয়াস মধ্যস্থ বা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিয় জালক থেকে উৎপন্ন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত যে স্বপ্রজননশীল সূত্রাকার বস্তু জীবের বংশগত বৈশিষ্ট্যাবলী বহন করে, প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, তাদের কি বলা হচ্ছে তাদের বলা হচ্ছে ক্রোমোজোম। তাহলে দেখো এখানের মধ্যেই সবকিছু আছে, কোথা থেকে তৈরি হচ্ছে না নিউক্লিয় জালক থেকে উৎপন্ন। তাহলে এর উৎপত্তি কোথায় অরিজিন বা উৎপত্তি হচ্ছে নিউক্লিয় জালক, যেটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালক বলি আমরা। কি কি দিয়ে গঠিত প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয়েছে। স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল মানে নিজের সংখ্যাটা নিজেই বাড়াতে পারে, মানে রেপ্লিকেশন ঘটাতে পারে। আর কি সূত্রাকার বস্তু, অবশ্যই সূত্রাকার বস্তু, কাজ দেখো দেওয়া রয়েছে বংশগত বৈশিষ্ট্যাবলী বহন করে। তাহলে কি হয় পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে, তার বৈশিষ্ট্যগুলো তার সন্তানদের মধ্যে, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চালন করে। আর কি করে প্রজাতির প্রকরণ পরিব্যক্তি এবং বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাকে ক্রোমোজোম বলে। তাহলে আমি পুরো বিষয়গুলোই আসি। এবার আমরা সংজ্ঞাটা দেখলাম। তাহলে প্রথমে অরিজিন কি পেলাম না নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা, যেটা নিউক্লিয়াস মধ্যস্থ যে সূত্রাকার অংশগুলো থাকে তাদের নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা বলে। যদি ছবি আঁকি আমি, এই হচ্ছে তোমার একটা কোষ, এই হচ্ছে একটা কোষ, কোষের মধ্যে কি আছে না কোষের মধ্যে আমার এরকম নিউক্লিয়াস নিউক্লিওলাস এবং এই সরু সরু সুতোর মতো অংশগুলো। তাহলে এই সরু সরু সুতোর মতো অংশগুলোকে যদি আমি বাইরে বের করে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি না এরকম বড় একটা, আমি শুধু নিউক্লিয়াসটাকে বের করলাম,
ঠিক আছে, নিউক্লিয়াসটা তাহলে এখানে হচ্ছে তোমার নিউক্লিওলাস, এবং নিউক্লিওলাসের মধ্যে তাহলে কি পাচ্ছি না, নিউক্লিওলাসের মধ্যে তুমি দেখো সরু সূত্রাকার অংশ পাচ্ছি, সুতোর মতো অংশ। এই সুতোর মতো অংশগুলোকে কি বলে গো? নিউক্লিয় জালিকা। ঠিক আছে, এরকম দেখো এরকম জট জট পাকিয়ে থাকে, এরকম জট পাকিয়ে অবস্থান করে, তাহলে এটা হচ্ছে তোমার নিউক্লিয় জালিকা। এবার আমি যদি একটু পয়েন্ট করি, তাহলে একবারে বাইরে নিউক্লিয়াসের একদম বাইরে কি থাকে? নিউক্লিয়াসের একদম বাইরে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। আচ্ছা, আর কি থাকে? এটা হচ্ছে তোমার কি? নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আচ্ছা, এই সূত্রের মতো অংশগুলোকে বলা হচ্ছে কি? নিউক্লিয় জালিকা। সরি, ভুল হয়ে গেল, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় জালিকা, যেটাকে বলা হচ্ছে কি তোমার, অথবা ক্রোমাটিন সূত্র বা ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা হচ্ছে ক্রোমাটিন জালিকা। আর এখানে নিউক্লিওপ্লাজম থাকে। এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে কি তৈরি হয় না, এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হচ্ছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোম, এখান থেকে তোমার সৃষ্টি হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে আমি পেলাম কোথা থেকে ক্রোমোজোম তৈরি হলো, তাহলে নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন। এবং কি কি থাকে বলেছে? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে রাসায়নিক উপাদান কি? প্রোটিন থাকবে এবং নিউক্লিক অ্যাসিড থাকবে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। কারণ প্রোটিনের মধ্যে দুটো প্রোটিন পেয়েছিলাম, আম্লিক প্রোটিন, ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে, আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে পেয়েছিলাম দুটো, ডিএনএ এবং আরএনএ, যেটা আমাদের আগে অলরেডি পড়া হয়ে গেছে। স্বপ্রজননশীল মানে কি? স্ব মানে নিজে নিজে, প্রজনন মানে যে সংখ্যাটা বাড়াতে পারে। তাহলে যারা নিজের সংখ্যা নিজে বাড়াতে পারে, প্রসেসটার নাম কি? যেটা আমরা এস দশায় পেয়েছিলাম, এস দশায় পেয়েছিলাম, সেটা কি? ডিএনএ রেপ্লিকেশন। এস দশায় দেখেছিলাম ডিএনএ প্রতিলিপিকরণ, প্রতিলিপিকরণ, কারণ ডিএনএ নিজের সংখ্যাটা নিজে বাড়াতে পারে, তাহলে স্বপ্রজননশীল। এবং এস দশায় এটা পাওয়া গেছিল, ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সংখ্যাটা বাড়ছিল। এবং যে সূত্রাকার বস্তু, তাহলে সুতোর মতো অংশ দেখি বুঝতে পারছি। জীবের কি করে? বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে, তাহলে এক প্রজাতির নির্দিষ্টতা বা প্রজাতির বৈশিষ্ট্যগুলোকে তোমার ধ্রুবক রাখতে সাহায্য করে। এছাড়া প্রজাতির প্রকরণ, প্রকরণ মানে হচ্ছে ভেদ, প্রকরণের একটা নাম আমি লিখে দিলাম, ভেদ। এই প্রকরণ বা ভেদ কি না, দেখবে এই পৃথিবীতে দুটো জীব কখনো হুবহু অবিকল একই রকমের দেখতে হয় না। ঠিক আছে, কারণ যদি একই মায়ের দুই সন্তান যমজ সন্তান হয়, তাহলে তাদের যদি 99% মিল থাকে, 1% পার্থক্য থাকবেই থাকবে। তাহলে এই পৃথিবীতে দুটো জীব হুবহু অবিকল কখনো একই রকমের দেখতে হয় না, এটাই হচ্ছে কি? দুটো জীব কখনো একই হয় না, এক কথায় এটাই হচ্ছে ভেদ বা পার্থক্য। তোমার সঙ্গে আমার পার্থক্য, বা তোমার সঙ্গে তোমার ভাই বা বোনের পার্থক্য। তাহলে এইভাবে যে পার্থক্য, এটা কি বলা হচ্ছে? ভেদ বা প্রকরণ, বা ইংলিশে বলে ভেরিয়েশন, ভেরিয়েশন হয়েছে এই ভেদ বা প্রকরণ। আর কি? পরিব্যক্তি, পরিব্যক্তি যেটা নিয়ে আসি বের করে, পরিব্যক্তি হচ্ছে, পরিব্যক্তি একে ইংলিশে বলা হয় মিউটেশন, মিউটেশন। এবং এই মিউটেশন কি আগে আসছি, এই পরিব্যক্তির জনক হলেন ফাদার অফ মিউটেশন, ফাদার, ফাদার অফ মিউটেশন। কাকে বলা হবে ফাদার অফ মিউটেশন? সেটা হচ্ছে হুগো, হুগো, শর্ট কোশ্চেন পড়ে ক্লাস 10-এর, হুগো দা ভ্রিস, হুগো দা ভ্রিস, বা সংক্ষেপে আমরা দা ভ্রিস কথাটাও লিখি, হুগো দা ভ্রিস। একে বলা হয় ফাদার অফ মিউটেশন বা মিউটেশন বা পরিব্যক্তির জনক, হুগো দা ভ্রিস। ক্লাস 10 এসকিউ শর্ট কোশ্চেন, ক্লাস 10-এ শর্ট কোশ্চেন পড়ে এটা, যে মিউটেশনের জনক কে? হুগো দা ভ্রিস। এবার দেখো এই মিউটেশন বা পরিব্যক্তি কি না, পরিব্যক্তি বা মিউটেশন হচ্ছে কোনো জীবের মধ্যে হঠাৎ করে আকস্মিক কোনো পরিবর্তন। তাহলে মিউটেশনের সংজ্ঞা যদি বলি, কোনো জীবের হঠাৎ আকস্মিক বা হঠাৎ করে যদি কোনো পরিবর্তন ঘটে যায়, সেটাকে বলা হচ্ছে মিউটেশন। এবার মিউটেশনটা কি হয় সেটা পরে আছে, আমি আর এখন ডিটেলসে যাচ্ছি না। আর কি? বিবর্তন, বিবর্তন মানে সরলতম জীব থেকে জটিল জীবের সৃষ্টি হওয়া। যেমন মানুষের বিবর্তন যদি আমরা দেখি, এক সময় মানুষের পূর্বপুরুষ বা মানুষের আদিম পুরুষরা কি ছিল? বন মানুষ বা দু চার পায়ে হেঁটে চলতো, তারপর আস্তে 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 সেটা কি হয়েছে? আজকের আমরা সভ্য মানুষে পরিণত হয়েছে। তাহলে এই যে সরলতম জীব থেকে আজকের উন্নত জীবে আবির্ভূত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে বিবর্তন। তাহলে যেটা বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের সংজ্ঞা কি না, নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার বস্তু, বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং প্রজাতির প্রকরণ, তোমার বিবর্তন এবং তোমার
পরিপ্রেক্ষিতে মুখ্য ভূমিকা পালন করে তাদের বলা হচ্ছে ক্রোমোজোম। হলো? তাহলে এই হচ্ছে ক্রোমোজোম। এবার যদি আমরা চলে আসি যে ক্রোমোজোম সম্পর্কে যদি একটু জেনে নিই, কে আবিষ্কার করেছিলেন, কোথা থেকে পেয়েছিলেন, যদি একটু জেনে নিই, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম আবিষ্কারের ইতিহাস, আমরা এবার চলে আসছি ক্রোমোজোম আবিষ্কারের ইতিহাস, ঠিক আছে, বা ক্রোমোজোমের ইতিহাস। ক্রোমোজোম ক্রোমোজোম আবিষ্কারের ইতিহাস, আবিষ্কারের ইতিহাস, এই জিনিসটা যদি এসে হাজির হই যে কোথা থেকে এসেছিল এই ক্রোমোজোম, কে আবিষ্কার করেছিলেন, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো দেখেন। তাহলে প্রথমেই যেটা আসবো ক্রোমোজোমের মধ্যে কি দেখবো না, প্রথমে হচ্ছে ক্রোমোজোমের আকৃতিকে লক্ষ্য করেছিলেন। তাহলে ক্রোমোজোমের আকৃতি, তাহলে ফার্স্ট কি বলছি, ক্রোমোজোমের আকৃতি লক্ষ্য করেন। ক্রোমোজোমের আকৃতি, ক্রোমোজোমের আকৃতি লক্ষ্য করেছিলেন ডব্লু হফমেইস্টার, WHOFMEISTER। সালটা সম্ভবত হফমেইস্টার ডব্লু হবে 1848, হ্যাঁ 1848। তাহলে প্রথম ক্রোমোজোমের আকৃতি লক্ষ্য করেছিলেন হফমেইস্টার 1848। যদিও এগুলো ক্লাস 10 ছেলেদের ক্ষেত্রে কাজে লাগবে না, 11 ছেলেদের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, 2 নম্বর, ক্রোমাটিন নামকরণ কে করেছিলেন? তাহলে এই যে ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন কে নামকরণ করেছিলেন? ক্রোমাটিন নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং, FLEMMING, ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং, ইন দ্য ইয়ার অফ 1879। তাহলে ক্রোমাটিন নামকরণ করেছিলেন ওয়াল্টার ফ্লেমিং 1879 সালে। এবার হচ্ছে ক্রোমোজোম কে নামকরণ করেছিলেন, যেটা পরীক্ষায় কোশ্চেন আসে, ক্রোমোজোম নামকরণ করেন ওয়াল্ডেয়ার, WALDEYER, WALDEYER, এটা বাংলায় লিখে দিচ্ছি ওয়াল্ডেয়ার, যেটা ক্লাস 10 এর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাস 10, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ক্লাস 10। এটা 3 নম্বরটা, ক্রোমোজোমের নামকরণ করেন ওয়াল্ডেয়ার। সালটা বলে দিচ্ছি 1888, সালটা হচ্ছে 1888 সালে ক্রোমোজোমের নামকরণ করেছিলেন। তাহলে এই 3 নম্বর কোশ্চেনটা ক্রোমোজোমের নামকরণ করেছিলেন ক্লাস 10 এর ছেলেদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এর আগে একটা বলেছি পরিপ্রেক্ষিত বা মিউটেশনের জনককে, সেটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখান থেকে দুটো গেল, ক্রোমোজোমের আবিষ্কারের ইতিহাস এবং এটা। এবার যদি আমরা চলে আসি পরের টপিকে, সেটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা। তাহলে 3 নম্বর পরের টপিক আছে, ইতিহাসটা আমরা পেলাম। এবার চলে আসি ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা। ক্রোমোজোম সংখ্যা কি হতে পারে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড বা টিপ্লয়েড, 3 ধরনের হয়। তাহলে 1 নম্বর হচ্ছে কি না, 1 নম্বর হচ্ছে হ্যাপ্লয়েড, যদি আমরা আগে দেখেছি সেটাকে N দ্বারা ডিনোট করা হয়। 2 নম্বর হচ্ছে ডিপ্লয়েড, যেটাকে তোমার 2N দ্বারা ডিনোট করা হয়। আর 3 নম্বর হচ্ছে ট্রিপ্লয়েড, যেটাকে তোমার 3N দ্বারা ডিনোট করা হয়। তাহলে কোথায় থাকে যদি 3টে একটু দেখে নিই, হ্যাপ্লয়েড থাকে হচ্ছে কোথায় বলেছিলাম, জননকোষ। হ্যাপ্লয়েড হচ্ছে জননকোষ, সেটা শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু যা খুশি হতে পারে। ডিপ্লয়েড হচ্ছে দেহকোষ, আর ট্রিপ্লয়েড হচ্ছে শস্য নিউক্লিয়াস, গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় শস্য নিউক্লিয়াস। তাহলে এই 3টে জিনিস হচ্ছে তোমার ক্রোমোজোমের সংখ্যা। তাহলে ক্রোমোজোমের সংখ্যা গেল হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। এবার যদি আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে যে সব থেকে বেশি কোথায় ক্রোমোজোম থাকে আর সব থেকে কম কোথায় ক্রোমোজোম থাকে। তাহলে চলে এসো, এখানে হচ্ছে, আচ্ছা এখানে দেখবে নিউক্লিয় বানানটা বোধহয় আমি ভুল লিখেছিলাম, নিউক্লিয় দন্তনস্যই হ্রস্বও হবে, নিউক্লিয়, এই জায়গাটা একটু কারেকশন করে দেবে। সংজ্ঞার প্রথমে বোধহয় হ্রস্বের জায়গায় আমার ভুলবশত বোধহয় অন্তস্থ লিখে ফেলেছিলাম, তো এটা একটু কারেকশন করে নিও, কারণ নিউক্লিয় এইটা নিউক্লিক। তাহলে দেখো এবার আমরা যেটা চলে আসবো বলেছি, এবার আমাদের আসার জায়গা হচ্ছে কি না, সব থেকে বেশি ক্রোমোজোম, কম ক্রোমোজোমটা আগে আসে, মানে কার দেহে, আমরা জানি কি মানুষের দেহে কটা ক্রোমোজোম থাকে, 46টা, ঠিক আছে। তাহলে সব থেকে কম, সবচেয়ে কম বা কম সংখ্যক ক্রোমোজোম, কম বা সবচেয়ে কমই দেখো, সব থেকে কম ক্রোমোজোম
কাদের দেহে পাওয়া যায়? একটা উদ্ভিদ বলবো, একটা প্রাণী বলবো। সব থেকে কম, তাহলে প্রথমে আসি হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট, আর একটা হচ্ছে অ্যানিম্যাল। তাহলে কোন প্ল্যান্টের দেহে সব থেকে কম ক্রোমোজোম থাকে? না, প্রথমেই যেটা কম থাকে সেটা হচ্ছে মিউকর হিমালিস। মিউকর, উত্তরটা হবে মিউকর, মিউকর হিমালিস। তাহলে অবশ্যই দাগ দেবে মিউকর, MUCOR, মিউকর HAEMALIS, হিমালিস। ঠিক আছে, মিউকর হিমালিস, HIE হিমালিস। এবং কটা ক্রোমোজোম থাকে? 2n = হচ্ছে তোমার 2, মানে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম হচ্ছে 2n = 2, মানে দুটো ক্রোমোজোম থাকে। এর হ্যাপ্লয়েড সেট হলে হবে একটা। আচ্ছা, এবার যদি চলে আসি অ্যানিমালের ক্ষেত্রে, সেটা হচ্ছে আফ্রিকান পিঁপড়ে, আফ্রিকান পিঁপড়ে। একটা পিঁপড়ের দেহে পাওয়া যায় আফ্রিকান পিঁপড়ে। তার সায়েন্টিফিক নেমটা মোস্ট প্রবাবলি মাইরেসিয়া, মাইরেসিয়া পিলোসুলা, মাইরেসিয়া, MYRESIA, মাইরেসিয়া পিলোসুলা, বোধহয় পিলোসুলা। ঠিক আছে, পিলোসুলা, SULA। এর মেলের ক্ষেত্রে থাকে হচ্ছে, যারা মেল হয় তাদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে একটা, আর যারা ফিমেল হয় তাদের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে দুটো। তাহলে এইগুলো গেল সব থেকে কম ক্রোমোজোম। এবার যদি চলে আসি সব থেকে বেশি ক্রোমোজোম, তাহলে সব থেকে বেশি ক্রোমোজোম, সবচেয়ে বা সব থেকে বেশি ক্রোমোজোম, সব থেকে বেশি ক্রোমোজোম কার ক্ষেত্রে পাওয়া যায়? প্ল্যান্ট অ্যানিম্যাল দুটোই দেখবো। প্ল্যান্ট একটা দেখবো, আর একটা হচ্ছে অ্যানিম্যাল দেখবো। প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে অফিওগ্লোসাম রেটিকুলেটাম, অফিওগ্লোসাম রেটিকুলেটাম। তাহলে প্ল্যান্ট একটা, এর নাম হচ্ছে অফিওগ্লোসাম, OPHIOGLOSSUM, অফিওগ্লোসাম রেটিকিউলেটাম। এটা হচ্ছে একটা ফার্ন, একটা হচ্ছে ফার্ন, ঠিক আছে, বা টেরিডোফাইটস এটাকে বলা হচ্ছে, ফার্ন বা টেরিডোফাইটস। এবং এদের ক্রোমোজোম সংখ্যা থাকে 1260। ঠিক আছে, ডিপ্লয়েড কোষে হচ্ছে 1260। তাহলে 2n = হচ্ছে তোমার 1260টি ক্রোমোজোম থাকে। আর যদি প্রাণীদের ক্ষেত্রে চলে আসি, সেটা হচ্ছে অলাকান্থা, একটা পটোজোয়া, অলাকান্থা, AULA অলাকান্থা SP। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোটোজোয়া, প্রোটোজোয়া মানে আর্দ্র প্রাণী। এই প্রোটোজোয়ার ক্ষেত্রে পাওয়া যায় 2n = 1600টা ক্রোমোজোম থাকে। মানে সব থেকে কম প্ল্যান্ট বলেছি এবং বেশি প্ল্যান্ট, সব থেকে কম অ্যানিম্যাল, সব থেকে বেশি অ্যানিম্যাল। তাহলে এগুলো তোমাদের জেনে রাখার জন্য এগুলোতে ভালো করে দেখে নাও, এগুলো তোমাদেরকে ভালো করে নোট করে রাখবে যে কোথায় বেশি ক্রোমোজোম থাকে, কোথায় কম ক্রোমোজোম থাকে। এবার ক্রোমোজোমের কয় প্রকার? ঠিক আছে, ক্রোমোজোমের প্রকার ভেদে আমরা আসবো। সেটা হচ্ছে, দেখো ক্রোমোজোম কয় প্রকার ও কী কী। তাহলে একটু ছোটো ছোটো করে আমরা জেনে নিই ক্রোমোজোমের প্রকারভেদ। পরের টপিক হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ, প্রকারভেদ, প্রকারভেদ। তাহলে ক্রোমোজোম হচ্ছে আমাদের প্রধানত দুই প্রকার। ক্রোমোজোম প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অটোজোম, অটোজোম বা যেটাকে বলা হচ্ছে দেহ ক্রোমোজোম, দেহ ক্রোমোজোম। আর 2 নম্বর হচ্ছে তোমার অ্যালোজোম, অ্যালোজোম বা যেটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। তাহলে মানুষের ক্ষেত্রে যদি ধরি, মানুষের টোটাল ডিপ্লয়েড হচ্ছে 46, যার মধ্যে 44টা হচ্ছে অটোজোম, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে দুটি। ঠিক আছে, দুটি। তার মধ্যে মেল হলে, তোমার যদি মেল হয় সেটা হবে XY, আর যদি ফিমেল হয় তাহলে হবে XX। তো এই হচ্ছে টোটাল ক্রোমোজোম। আজকের পড়া আমাদের এই পর্যন্তই থাকবে। তাহলে আমরা মোটামুটি দেখা একটা ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা নিয়েছি। এর পরের দিনে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে আমরা ক্রোমোজোম সম্পর্কে ধারণা করবো, ক্রোমোজোমের স্ট্রাকচার কী আছে সেগুলো দেখবো। মানে আমরা আজকে জাস্ট জেনারেল ইনফরমেশনটা আজকের ভিডিওর মধ্যে দিলাম। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ এর মধ্যে আমরা অনেক ইনফরমেশন দিয়েছি। তো এই ইনফরমেশনগুলো তোমরা খাতায় নোট করে রেখো। আর এই পর্যন্তই আমাদের টপিকটা থাকলো, কারণ পরের দিন আমরা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুসারে কত ভাগে ভাগ করা হচ্ছে, বা একটা ক্রোমোজোমে কতগুলো সেন্ট্রোমিয়ার থাকতে পারে, ক্রোমোজোমের স্ট্রাকচার কী, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করবো। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই থাকলো।
তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল যেটি বায়ো লার্নিং সেটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা পার্সোনালি আমাকে জানাতে পারো। আর আগের ভিডিওটা যারা মিস করে গেছো তাদের জন্য বলি, তারা হচ্ছে তোমার কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।